অন্যরকম ভোট হয়ে গেছে। আমরা এক্সিট পোলও শুনে নিয়েছি, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দল তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি, এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমার যে সমীক্ষা আমি পেশ করেছি, মানে আমরা যে সমীক্ষা বানিয়েছিলাম, এক্সিট পোলে আমাদের যা উঠে এসেছে সেটা আমরাও পেশ করেছি, আপনারা শুনেছেন, কিন্তু আতঙ্ক কাটেনি। কারণ ভোটাররা জিতে গেছেন, তারা তাদের শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভয়হীন ভোট দিতে পেরেছেন। অনেক মানুষ বহু বছর বাদে ভোট দিতে পারলেন, কিন্তু কোনো রাজনৈতিক দল জিততে পারেনি, রাজ্যের মানুষ শুধু জিতেছে। এই যে জেতা হারা এবং রাজ্যের মানুষের যে রায়, সেটা ইভিএম বন্দী হয়ে রয়েছে, তার গণনা বাকি রয়েছে। এই গণনার আগে তৃণমূল অনেক রকমের প্ল্যান করে ফেলেছে, আমি বলবো সেগুলো, এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনও প্রস্তুতি রাখছে। এবং আপনাদের আমি আজ দুটো ভিডিও দেখাবো, সেই দুটো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন রাজ্যে আসলে মানুষের রায়টা কিভাবে মানুষ এরকম শান্তিপূর্ণ ভোট দিতে পারলেন, কি করে। জ্ঞানেশ কুমার তো বটেই, এই রাজ্যে ভোটের নায়ক হয়ে গেলেন সুব্রত গুপ্ত। আমি সবটা বলবো আপনাদের, এবং সেই সঙ্গে এটাও বলবো যে এক্সিট পোলের যে হিসাব সবাই পেশ করছে, আমরা যে হিসাব পেশ করেছি সেটা শেষ কথা নয়, তারও কারণ আছে। সেই কারণ আপনাদের কাছে আজকে আমি বিশ্লেষণ করব। যদি সেই বিশ্লেষণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে, এখন ভোটদান পর্ব শান্তিতে মিটে গেলেও কেন সব আতঙ্ক কাটেনি, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। আমি যখন প্রথম থেকে বলতাম যে এবার ভোট অন্য রকম, তখন অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলেছিলেন ভোট না মিটলে বলা যাবে না। এটা তো ঠিকই, পরীক্ষার রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো বলা যায় না যিনি পরীক্ষা দিলেন তিনি কি করলেন। নির্বাচন কমিশন মোটামুটি ভাবে সফল। মোটামুটি কেন বলছি, কারণ এই রাজ্যে দ্বিতীয় দফায় অনেক বুথে, সবটাই দক্ষিণ 24 পরগনায়, আমাদের ভাইপো বাবুর জেলায়, ভাইপো বাবুর ডায়মন্ড হারবারে বেশি করে, সেখানে রিপোলের সম্ভাবনা তৈরি হয়েছে এবং হবেই। কারণ আমরা সম্পূর্ণ নির্বিঘ্নে করতে পারিনি, কয়েকজন প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, অনেক জায়গায় আক্রমণ হয়েছে, রক্ত কিছু ঝরেছে। তবে বুথের ভিতরে দক্ষিণ 24 পরগনা, আমি সবসময় বলি ওটা পৃথক রাজ্য। তৃণমূল যদি কোনোভাবে আবার এর পুনরায় মানে অনেক তবু কিন্তু দিয়ে ক্ষমতায় ফিরে আসে, দক্ষিণ 24 পরগনা আলাদা রাজ্য হবে, করা উচিত। যেমন ভাবে মুর্শিদাবাদকেও করা উচিত, কিন্তু মুর্শিদাবাদের ভোট বলে দিয়েছে, সেখানে কিন্তু সন্ত্রাস হয়নি। দক্ষিণ 24 পরগনাকে থামানো গেল না, সেখানে অনেক কিছু করা হয়েছে। অনেক কঠোর পরিস্থিতির মধ্যে দিয়েও নির্বাচন কমিশন পুরোপুরি সার্টিফিকেট পেল না, মানে সেখানকার দুর্বৃত্তরা পেতে দিল না, কিন্তু পাবে। কিন্তু সার্বিকভাবে ভোট কেমন হয়েছে তার জন্য আমি আপনাদের আজকে দুটো ভিডিও দেখাবো বলেছি। সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি করে সফল হওয়ার জায়গায় পৌঁছেছে নির্বাচন কমিশন। প্রথমটা আপনারা দেখে ফেলেছেন, আমি নিশ্চিত জানি। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ভবানীপুরের ভিডিও, আপনারা দেখুন। ভবানীপুর, এই ভবানীপুরের কালীঘাটেই তো তৃণমূলের জন্ম, এখানেই তো সততার প্রতীক, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, তিনি বারংবার যেতেন। তার বড় বোন ভবানীপুর, সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তথা ভবানীপুরের প্রার্থী, তিনি গোটা দিন তাণ্ডব চালিয়েছেন। কিসের তাণ্ডব? বহিরাগতদের তাড়ানোর তাণ্ডব। কিভাবে দৌড়েছেন, ছুটেছেন আপনারা দেখেছেন। এবং সেখানে শুধু বিজেপি কর্মীরা নয়, সাধারণ মানুষও বহিরাগতদের তাড়াতে যোগ দিয়েছে। এবং রাজ্য পুলিশ, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশও, এই যে শুভেন্দু অধিকারী যখন ছুটছেন, এবং সেখানে অনেকটা জায়গার অডিওটা শোনানো যায়নি, কারণ উত্তেজনার জায়গায় যেমন ভাষা থাকে সেরকম ভাষা রয়েছে অনেক, কিন্তু এই যে সকলকে কাজের মধ্যে নামিয়ে ফেলতে পারা,
আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক ঘুম থেকে উঠে এই খবরটা পেয়ে গিয়েছিলেন, আগে থেকে বুঝতে পেরেছিলেন যে তার এলাকাতেও পুলিশ নির্বাচন কমিশনের কথা শুনে কাজ করছে। গোটা দিন তাই হয়েছে, গোটা দিন। এবং গোটা রাজ্যে আপনারা দেখেছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করলেও রাজ্য পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত ইতিবাচক, সদর্থক ভূমিকা। আমি নিজে দেখেছি বালিতে, আপনারাও হয়তো দেখেছেন, এক তৃণমূল নেতাকে চ্যাংদোলা করে সরিয়ে নেওয়া হচ্ছে। আমি এলাকায় খোঁজ নিয়ে জানলাম তিনি বেশ দাপুটে, তার প্রভাব প্রতিপত্তি আছে, তিনি ছোট একটা এলাকাতে হলেও মানে তার কথায় বাঘে কুমিরে এক ঘাটে জল খায়, তাকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে বড়, আমি জানি না, আমি সমাজ মাধ্যম থেকে পেয়েছি, এক বন্ধুই পাঠিয়েছেন আমাকে এই ভিডিওটা, আপনাদের দেখাবো এটা কোন জায়গায়। সেখানে তৃণমূল নেতাকে রাজ্য পুলিশ বলছে আপনাকে আমি গ্রেপ্তার করতে পারি, আপনি কোন হরিদাস পাল। আপনারা শুনুন আমার সঙ্গে, আরো একবার দেখুন এই আপনি কোন হরিদাস পাল, কোন হরিদাস পাল আপনি? ভিভিপ্যাট এখানে কাগজ নিয়ে এখানে মানুষকে শো করছে, এই তো আপনার কাছে আমি সিজ করেছি। আপনি সাধারণ নির্বাচনে যদি মতদান করেন, আমি যে কোনো জায়গায় যে কোনো বিনা ওয়ারেন্ট আপনাকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখি। আপনি কোন হরিদাস পাল? আমার মতো হয়তো আপনাদেরও হাসি পেয়েছে এই ভিডিওটা দেখতে, সত্যি এটা তো আমরা দেখে অভ্যস্ত নই। শেষে তৃণমূল নেতাকে হাত জোড় করতে হলো, হ্যাঁ আমি অন্যায় করেছি। এটা এটা অনেক জায়গায় ছিল, সব জায়গায় ছবি ওঠেনি, কিন্তু মানুষ দেখেছেন, নির্বিঘ্নে ভোট দিয়েছেন, এসেছেন। এই পরিস্থিতি সম্ভব হয়েছে, শান্তি শৃঙ্খলা সম্ভব হয়েছে কারণ ভোটের সময় বুথের ভেতরে বুথের বাইরে রাজ্য সরকারি কর্মচারীরাও যথাযথ কাজ করেছেন। তারা মনের তাগিদে করেছেন না ভয় করেছেন সে প্রশ্ন অবান্তর এখন, কারণ এই রাজ্য দেখেছে অন্যরকম ভোট সম্ভব। কিন্তু এই যে অন্যরকম ভোট সম্ভব, তাতে কতগুলো প্রশ্ন তৈরি হয়েছে। আমরা যারা বুথ ফেরত সমীক্ষা করেছি তারা কতগুলো থিওরির ওপরে দাঁড়িয়ে আমরা বুথ ফেরত সমীক্ষা করি। আমি একটা সুইং মডেল নিয়ে করেছি, আপনাদের কাল সেটা বলেছি, আপনারা শুনেছেন। কিন্তু যে কোনো কিছুতে একটা নজির যেটা রয়েছে তার ওপর বেস করেই পরের বিশ্লেষণ করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এবার এই নজিরটা নেই। যেমন অঙ্কে এক্স ইকুয়াল টু কত সেটা ধরে না নিলে ওয়াই এর মান বের করা যায় না। একজন ক্রিকেটার যখন ব্যাট করতে নামেন তখন দেখানো হয় তিনি আগের ম্যাচে কত রান করেছিলেন, তার স্কোর রেট কি ছিল, কত বলে কত রান, কতগুলো ছয়, কতগুলো চার। কিন্তু যে খেলোয়াড় টি-20 খেলেন, প্রথমবার টেস্ট খেলতে নামছেন, তিনি যখন ব্যাট করতে নামছেন তখন কোনো আগাম আভাস দেওয়া যায় না, কারণ তার পুরনো কোনো টেস্ট খেলার রেকর্ড নেই। পশ্চিমবঙ্গের এবারের ভোট এমন একটা টেস্ট ক্রিকেট যার রেকর্ড ভারতে নেই, পশ্চিমবঙ্গে অনেক দূরের কথা। তুলনা যদি করতে হয় আগের সাথে, 2021 সালের তুলনায় এবার 51 লক্ষ ভোটার কম ছিল, মানে 90 লক্ষ বাদ গেছে, আরো কিছু নতুন ভোটার যুক্ত হয়েছে, 51 লক্ষ কম ভোটার নিয়ে ভোট হয়েছে। কিন্তু ভোট পড়েছে 21-এর থেকে 30 লক্ষ বেশি। এবার আপনি কিসের ভিত্তিতে ক্যালকুলেশনটা করবেন? এত পরিযায়ী শ্রমিক, তারা তো কোনো বছর ভোট দিতে রাজ্যে আসেন না, এবার তারা এসেছেন। তাহলে পুরনো রেকর্ড যদি ধরি আমি, সেই পুরনো রেকর্ডে এত পরিযায়ী শ্রমিকের ভোট নেই। শুধু পরিযায়ী শ্রমিক বলবো না, আমার চেনা জানা এমন অনেক মানুষ আছেন যারা দিল্লি থেকে, রাজস্থান থেকে, মহারাষ্ট্র থেকে শুধু ভোট দিতে এসেছেন। অফিসের ছুটি পেয়েছেন 3 দিন বা 4 দিনের, যাতায়াতের সময়টুকু বাদ দিয়ে তারা বাংলায় নিজের বাড়িতে কেউ একবেলা, কেউ দুবেলা, কেউ সারা দিন এবং একটা রাত কাটিয়েছেন, ভোটটা দিতে এসেছিলেন, ভোট দিয়ে চলে গেছেন। এই নজির তো অতীতে এত ছিল না। বিদেশ থেকে অনেকে এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা এসেছেন শুধুমাত্র ভোট দিতে। 2011 সালে এরকম নজির কিছু ছিল, কিন্তু এত ছিল না। পশ্চিমবঙ্গে এর আগে কখনো 92.63% এবং 2 দফা মিলিয়ে শেষ পর্যন্ত যা হিসেব পাওয়া গেছে তাতে 92.93%, এবং এখনো হিসেব হবে, শেষে হয়তো 93% দাঁড়াবে। 93% ভোট তো পশ্চিমবঙ্গ কেন, অতীতে ভারতের কোনো রাজ্যে এত ভোট পড়েনি। 2013 সালে ত্রিপুরায় 91.23 এরকম ভোট পড়েছিল শতাংশ। কিন্তু উত্তর পূর্বের রাজ্য আর পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্য, তার সাথে তুলনা করা যায় না। এই যে এত বেশি ভোট, এর কোনো নজির নেই। ফলে
সেফোলজির যে যে মডেল আছে সেই মডেল প্রয়োগ করা যায়নি। আমি যে মডেল প্রয়োগ করেছি তাতে কি, সেটা হচ্ছে যে ভোট বাদ গেছে তাতে বিজেপির কত ভোট বাদ গেছে, তৃণমূলের কত ভোট বাদ গেছে এসআইআর এর ফলে, তার ওপরে 7.15 7.15% ভোটের সুইং হতে পারে। কিন্তু যে ভোট হয়েছে, এই যে 30 লক্ষাধিক মানুষ ভোট দিলেন, তার মধ্যে 21 লক্ষ প্রথম দফায়, এবং গতবারের তুলনায় এবারে রাজ্যের প্রতিটি বিধানসভায় 10,000 জনের বেশি অতিরিক্ত ভোট দিয়েছেন। ভাবতে পারছেন 294টা আসনেই গড়ে 10,000। এই যে 10,000, এই 10,000-এর মধ্যে ভোটের ফলাফল ঠিক হয়ে গিয়েছিল গতবারে প্রায় 50টি আসনে। তার মানে 10,000-এর মধ্যে 50টি আসনের নির্ধারণ হয়ে গিয়েছিল কে জিতবেন কে হারবেন। সেখানে প্রতিটি বিধানসভায় 10,000 ভোট অতিরিক্ত পড়েছে, এটা কিন্তু চিন্তার বিষয়। প্রথম দফার যে আসনগুলো ছিল 152টা, সেখানে ভোটদাতার সংখ্যা বেড়েছে এক একটি আসনে 14,237 জন করে। আবার দ্বিতীয় দফায় যে 142টা আসনে ভোট হয়েছে, সেখানে আসন পিছু যে গড় ভোটার বৃদ্ধি সেটা হচ্ছে 6,615। সুতরাং এই যে 294টা আসন রাজ্যের, তার প্রত্যেকটাতে একই মডেলে হিসাব করা সম্ভব নয়। 2011 সালে পরিবর্তনের ভোট হয়েছিল এই রাজ্যে, সেখানেও ভোট পড়েছিল 84.33%। কোথায় 84 আর কোথায় 93? 9% তফাৎ। এই 84.33% ভোট পড়েছিল 34 বছরের বাম শাসন থেকে। যখন পরিবর্তন নিয়ে এলো তখন একটা বিপুল ফল হয়েছিল। ফলে যে ভোট হয়েছে, যেরকম শান্তিপূর্ণ ভোট হয়েছে, আরো একটা বিষয় আছে। এই প্রথম পশ্চিমবঙ্গে একটা ভোট হলো, মানে এখনো বহু বছর এইটা আলোচনা হবে। সেই 2026 সালে যেমন ভোট হয়েছিল, তুলনা হবে 2026 সালের সঙ্গে পরে। এই যে রিগিং মুক্ত, ছাপ্পা মুক্ত, এসব তো হয়েছে। এই প্রথম পশ্চিমবঙ্গের ভোটে একটি শব্দ নেই, সেই শব্দটির নাম হচ্ছে মেশিনারি। ভোট মেশিনারি কাজ করেছে কি করেনি, এমন আমি বুথের খবর পাচ্ছি, এবং আপনারাও সেটা দেখেছেন যে কোন দল বুথ এজেন্ট দিতে পেরেছে, কে দিতে পারেনি সে প্রশ্নও ছিল না। কারণ এতটা বেশি ছাঁকনির মাধ্যমে, দক্ষিণ 24 পরগনা বাদে তারও বেশিরভাগ অঞ্চলে সম্ভব হয়েছে, এতটা ছাঁকনির মাধ্যমে ভোটাররা ভেতরে ঢুকছিলেন যে সেই ভোটারকে যাচাই করার জন্য স্থানীয় যে বুথ এজেন্ট ছিল কি না ছিল তা নিয়ে কিচ্ছু যায় আসে না এই ভোটে। সুতরাং এই ভোটের ফল এমন কিছু হতে পারে যেটা কেউ কল্পনা করতে পারছে না। তবে এটা নিশ্চিত যে এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, প্রতিষ্ঠান বিরোধী ভোটই পড়েছে। কিন্তু কতটা? যদি সবটা ভোটই প্রতিষ্ঠান বিরোধী হয়ে থাকে, তাহলে শাসক দল 50-এর নিচেও নেমে আসতে পারে, 100 তো অনেক দূর। আরে সত্যি যদি বিজেপি এই ভোটটা পেয়ে থাকে, তাহলে বিজেপিকে আমরা একটু ভালোভাবে ক্ষমতায় আসার মতো সংখ্যা, বিধায়ক সংখ্যা বলছি, কেউ কেউ 175, 76, 80 অব্দি বলছেন, তার উপরে বলছেন না, এটা অনেক দূর চলে যেতে পারে। এবারের ভোট অন্যরকম, তাই এবারের ভোট যে ফল দেবে সেটাও অন্যরকম। কিন্তু এই ফলের আগে তৃণমূল নানা রকম কারসাজি শুরু করবার ছক তৈরি করে ফেলেছে, কান্নাকাটি পড়েছে। আমি কলকাতায় বছরের পর বছর জেতা আসনের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে বলতে শুনেছি ঘনিষ্ঠদের কাছে যে আমি 5,000 ভোটে হলেও জিতবো। 5,000-এর বেশি তারা ভাবছেন না। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক কাল সন্ধ্যার পর নিজের বাড়ির কারো সঙ্গে কথাই নাকি বলেননি বলে শুনলাম। না, এটা আমি চাক্ষুষ দেখিনি, কানে শুনিনি, শুনলাম। তিনি এতটাই বিভ্রান্ত, এবং তারপরেই আদালতে ছোটাছুটি শুরু হয়েছে যে এই কাউন্টিংটাকে কি করে নিজেদের গ্রিপে নেওয়া যায়। অনেক বছর বাদে পশ্চিমবঙ্গের ভোটে আইপ্যাক নেই। গণনায় কারচুপি করার জন্য তারা যে পরিকল্পনাটা তৈরি করবে সেই জায়গাতেও নেই। এখনো পর্যন্ত তৃণমূলের একেবারে ভাইপো বাবুই শুধু, বাকি নেতাদের দেখবেন কোনো বড় বড় কথা নেই। যেটুকু বলছেন সেটুকু কর্মীদের মনোবল ধরে রাখার জন্য। 4 তারিখের পর ডিজে বাজাবে, এবং আমাকে কমপক্ষে 30টা জায়গায় যেতে হবে 4 তারিখের পর।
যদি তৃণমূল ক্ষমতায় ফেরে তাহলে এত মানুষ আমাকে সবুজ আবির গোলা জল খাওয়াবেন। যদি সত্যি আমায় খেতে হয় এবং তারা যদি আমাকে ডাকেন বা নিয়ে যান তাহলে বহু জায়গায় যেতে হবে। এত কমেন্ট পেয়েছি, এত। সুতরাং খুব সহজে তৃণমূল গণনাটা হতে দেবে এরকম ভাবার কোনো কারণ নেই। এরকমটা কমিশন ভাবছে না এবং কমিশন ওষুধ তৈরি করে ফেলেছে। সুব্রত গুপ্তর হাতে ওষুধের শিশি আছে, কিন্তু একেবারে কি সেটা এখনো ঘোষণা করা হয়নি, কারণ আদালতে মামলা গেছে কি নিয়ে না, কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন সুপারভাইজ করবেন। আমি তো বলছি কেন্দ্রীয় সরকারি কর্মীরা সুপারভাইজ যদি নাও করেন, রাজ্য সরকারি কর্মীরা যে নিদর্শন ভোটের দিন দেখিয়েছেন, গণনার দিন তারা যদি থাকেন, তারা একই নিদর্শন যদি দেখান, তাহলেও কিন্তু কপালে শনি নাচছে। কেউ বেচাল করবেন না, বেচাল করতে সাহস পাবেন না। ভয়ে না ভক্তিতে আমি জানি না, কিন্তু কেউ করবেন না। যে কড়া পদক্ষেপ কমিশন নিয়েছে তাতে ভয় তো আছেই, সেই সঙ্গে পরিত্রাণের আকাঙ্ক্ষাও আছে সরকারি কর্মচারীদের। তাদের সন্তানেরাও তো এখানেই পড়াশোনা করেন, তারা জানেন যে তাদের সন্তানদেরও তো চাকরির জন্য বাইরে চলে যেতে হয় বা হয়েছে। তাদের সন্তানেরা শুধু বিয়ে করতে পশ্চিমবঙ্গে আসেন, আবার ফিরে যান নিজেদের কর্মস্থলে। পশ্চিমবঙ্গের সব বাড়িতে সন্তান হারানোর কান্না আছে, সরকারি কর্মীদেরও তো বটেই। সেই সঙ্গে তাদের সপ্তম বেতন কমিশন এবং যথাযথ ডিএ সেটা পাওয়ার চাহিদা আছে। ফলে সব মিলিয়ে চিন্তায় তৃণমূল, আর চিন্তা আছে বলেই শেষ বারের জন্য বড় রকমের কামড় দেওয়ার পরিকল্পনা তারা করে রেখেছে, ছক কষছে। প্রতিটি বিধানসভায় সেটা চলছে, নীরবে চলছে, এবং তারা বুঝতে পারছে না যে কোন পথটা সফল হবে, তাই অনেক রকম পথের কথাই তারা ভাবছে। এবং আমি বিশ্বাস করি, এবং রাজ্যের মানুষেরও কমিশনের উপরে এতদিনে এই বিশ্বাসটা এসে গিয়েছে যে কমিশনও সব রকম অসুখের সব রকম ওষুধ সাজিয়ে রেখেছে। কোথায় জ্বালা ধরাতে হবে সেটা কেন্দ্রীয় বাহিনী তৈরি করে রেখেছে পরিকল্পনা। আমি বলবো, আমি কমিশনের সম্পূর্ণ যে পরিকল্পনা সেটা জানার পর, আমি গণনার আগে তো অবশ্যই আমি প্রতিবেদন করে আপনাদের জানাবো কি হতে পারে গণনার সময়, কমিশন কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। কিন্তু একটা কথা আমি এখনো মনে করি এবং বলছি, সব সংকট কাটেনি, এখনো কিন্তু বাংলার আকাশে কালো মেঘ আছে। গণনা এবং তারপরে কি হতে পারে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো তো থাকবেনই, সতর্কও থাকবেন।